ঘরের শত্রু বিভীষণ বলে একটা প্রবাদ বাক্য রয়েছে বাংলায়। এসএলএসটি চাকরি প্রার্থীরা যখন 2019 সালে গান্ধী মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন, ঠিক তার 39 দিন পর তাদের সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করা। তবে সে সময় শিক্ষা দপ্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে কমিটি ঠিক হয়েছিল, গন্ডগোলের আরেক সূত্রপাত হয়েছিল সেখান থেকেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর গঠিত সেই কমিটিতে যুক্ত হয়েছিলেন 5 জন চাকরি প্রার্থী, যাদের মধ্যে 2 জন নবম ও দ্বাদশ শ্রেণীর এবং 3 জন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। এই 3 জন হলেন তানিয়া শেঠ, অর্পিতা দাস এবং রাকেশ প্রামাণিক। তখন তাদের নেতৃত্বেই চলছিল এই আন্দোলন। আর তারপর এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপে এসএসসির যে চিত্রটা সামনে আসলো তা অবাক করার মতো। সূত্রের খবর, বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত সব তালিকা জমা দিয়েছে। আগেই আদালতে এসএসসির আইনজীবী স্বীকার করে নিয়েছিলেন নিয়োগের দুর্নীতির কথা, র্যাঙ্ক জাম্পিংয়ের কথা। এবার 39 জন শিক্ষক শিক্ষিকার নাম, যাদের চাকরি এখনো বহাল রয়েছে, এসএসসি প্রকাশ করলো সেই তালিকা। আর তাতেই দেখা গেল 2019-এ যে 3 জন এই মঞ্চ থেকে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গেলেন, তাদের চাকরি হয়ে গেল আর বাকিরা রইল ব্রাত্যই। এসএসসির একাদশ এবং দ্বাদশ বিভাগে যাদের র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছিল, সেই 39 জনের নামের তালিকা এবার প্রকাশ্যে আনলো এসএসসি। গতকালকে হাইকোর্টে এসএসসি তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে এই 39 জনের নামের তালিকায় 3টে নাম উল্লেখযোগ্যভাবে সামনে এসছে, যেটা হলো তানিয়া শেঠ, অর্পিতা দাস এবং রাকেশ প্রামাণিক। এই 3 জনই 2019 সালে যখন প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই সময় তাদের ধর্ণা এবং অনশন ভাঙার জন্য প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্ণা মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আন্দোলনকারীদের নিয়োগের জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। আর পার্থ চট্টোপাধ্যায় সেই কমিটি গঠন করার সময় 5 জন চাকরি প্রার্থীকে সেই কমিটিতে রেখেছিলেন, যার মধ্যে 3 জন হচ্ছে একাদশ এবং দ্বাদশ বিভাগের চাকরি প্রার্থী এবং 2 জন ছিল নবম এবং দশম শ্রেণীর বিভাগের চাকরি প্রার্থী। এবং এই 3 জন যারা একাদশ এবং দ্বাদশ বিভাগের চাকরি প্রার্থী ছিলেন, সেই 3 জনকেও র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছিল। সুতরাং শিক্ষার নিয়োগে দুর্নীতি এলো প্রকাশ্যে। এদিকে এখনো যে চাকরি প্রার্থীরা 1012 দিন ধরে আন্দোলনে রত, তাঁরা উগরে দিচ্ছেন ক্ষোভ। বিশেষ করে ওই 3 জন যারা শিক্ষামন্ত্রীর বৈঠকের পর চাকরি পেয়ে গেলেন, তাদের নিয়ে তৈরি হচ্ছে নানা রকম জল্পনা। তাহলে কি আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়ে আন্দোলন ভেঙে দিতে চাইছিল সরকার? উঠছে সেই প্রশ্ন। ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরি প্রার্থীরা। বিশ্বাসঘাতকতা, মানে তারা সরকারের সাথে আলোচনায় তারাই যেত এবং গোপনীয়তা একটা কিন্তু থাকতোই। আর সরকারও দেখেছিল যে এদেরকে যদি চাকরিটা দিয়ে দিই, তাহলে মানে সামগ্রিক বাকি যারা বঞ্চিত তাদেরকে চাকরি না দিলেও হবে। অর্থাৎ আমি নেতৃত্বকে যদি আমি চাকরিটা দিয়ে দিই, তারা চুপ হয়ে যাবে, আন্দোলন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা। তো সেটাই সেই সময় হয়েছিল। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, তার জন্য আমরা অনেক সচেতন হতে পেরেছি, যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেই কারণে আমরা উপযুক্ত আমাদের অভ্যন্তরীণ যে সাংগঠনিক শক্তি এবং সাংগঠনিক যে প্রক্রিয়া, সমস্ত কিছুকে উপযুক্তভাবে আমরা সাজিয়েই এই 1000 দিনের আন্দোলনকে আমরা পরিচালনা করে যাচ্ছি। তবে তারপর থেকে গোপন আর থাকেনি কিছুই। আদালতের হস্তক্ষেপে র্যাঙ্ক জাম্পিংয়ে চাকরির সব তথ্যই এসেছে প্রকাশ্যে। এখন দেখার এটাই, এভাবেই নিয়োগ দুর্নীতিতে আরো কত গভীর অন্যায়ের নজির দেখতে হয় রাজ্যবাসীকে। চাকরি প্রার্থীরা আবার নিজেদের মতো করে তারা আন্দোলন করছে, কিন্তু সেই দুর্নীতি, র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়া, এই সমস্ত আন্দোলনকারী চাকরি প্রার্থী যারা আজকে শিক্ষকতা করছেন বিভিন্ন জেলাতে, তাদের নাম সামনে আসার পরেই বিষয়টা স্পষ্ট। সরকারের সঙ্গে যোগসাজশ করে আন্দোলনকারী 1 শ্রেণী চাকরি প্রার্থীরা তারা নিজেদের চাকরি বাগিয়েছিলেন, যার ফল ভুগতে হচ্ছে এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের। আপাততভাবে সেই সমস্ত বিশ্বাসঘাতকতা করা চাকরি প্রার্থীরা যারা চাকরি পেয়েছেন, তাদের নাম সামনে আনলো এসএসসি। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।